ঘের খাবে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। সিঁড়ি দিয়ে ক্লাসরুমে যাওয়ার উদ্দেশ্যে উপরে উঠছিল অহনা। তখনই কেউ অহনার পেছনের ওড়না ধরে টান দেয়। আকস্মিক এমন ঘটনায় বুকটা কেঁপে ওঠে অহনার। অহনা পেছনে ঘুরে যাকে দেখে তা দেখে অহনার বুকটা ধুপ করে কেঁপে উঠল। অহনার ওড়না পেছন থেকে যে টান দিয়েছে সে আর কেউ নয়, অহনার কলেজের টিচার। তার নাম হলো অনন্ত আহমেদ। অনন্ত দেখতে খুব সুন্দর, যে কিনা সব মেয়েদের ক্রাশ, কিন্তু অহনার ক্রাশ নয়। অহনা ছেলেদের দিকে তাকায় না, তাকালে মনে হয় অহনার অ্যালার্জি হয়। ঠিক তেমনি অনন্ত কোনো মেয়েকেই পাত্তা দেয় না, সব সময় রাগী লুক নিয়ে থাকে। অহনার উচ্চতর গণিত ক্লাসটা অনন্ত নেয়, আর শুধু তাই নয়, ক্লাসে কারণে অকারণে অহনাকে সবার থেকে সবচেয়ে বেশি শাস্তি দেয় অনন্ত। সেটা পড়া পারলেও কিংবা না পারলেও অহনা খুব ভীতু, বোকা বাচ্চা স্বভাব ও গরিব ঘরের মেয়ে। অহনা দেখতে অতটা সুন্দরীও নয়, কোনো রকম টেনে টুনে কলেজে পড়ে। অন্য কোনো ছেলে অহনার সাথে এমন করলে অহনা হয়তো বকা দিত, আর না হলে টিচারদের কাছে বিচার দিত। কিন্তু এই কাকে দেখছে অহনা? কলেজের মেয়েদের স্বপ্নের নায়ক আর সবচেয়ে রাগী ও ভয়ঙ্কর যদি কোনো শিক্ষক থেকে থাকে তা হলো অনন্ত। বাবার প্রচুর টাকা থাকা সত্ত্বেও স্বপ্ন ছিল একজন শিক্ষক হওয়া, তাই অনন্ত শিক্ষক পেশাকেই বেছে নেয়। অহনার গলা শুকিয়ে যাচ্ছে, কাপা কাপা কণ্ঠে অনন্ত স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনি আমার ওড়নাটা ছেড়ে দিন স্যার। যদি ওড়নাটা না ছাড়ি তাহলে তুই কি করবি? অনন্তের কথা শুনে অহনার বুকটা কেঁপে উঠল। আজ অহনা কলেজে পৌঁছাতে খুব দেরি করে ফেলেছে। সব শিক্ষকরা ক্লাস নিতে ব্যস্ত, আর অহনা এখন পড়েছে মহাবিপদে। অনন্ত স্যারকে কি বলবে অহনা বুঝতে পারছে না। স্যার আমার ওড়নাটা ছেড়ে দিন প্লিজ, আমি ক্লাসে যাব। অনন্ত অহনার ওড়নাটা ছেড়ে অহনার হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা ক্লাসে অনন্ত অহনাকে নিয়ে দরজাটা ঠাস করে লাগিয়ে দেয়। অহনার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুকটা রীতিমতো কাঁপাকাঁপি করছে। অনন্ত অহনার কাছে এসে অহনার দু বাহু ধরে দেয়ালের সাথে শক্ত করে চেপে অনন্ত দাঁতে দাঁত চেপে অহনাকে বলল, নিজেকে খুব স্মার্ট ভাবিস তাই না অহনা? আমার থেকে সবসময় মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখিস, আমাকে অবহেলা করিস তুই। বড্ড অভিমান তোর আমার পর, তাই না? অনন্তকে কোনো কথা অহনার মাথায় ঢুকছে না। অনন্ত এসব কি বলছে? শিক্ষক হলো সম্মানীয় ব্যক্তি, যদিও অনন্তের বয়স খুব কম, তবুও তো উনি শিক্ষক। অনন্তের কথা শুনে অহনা মনে মনে বলতে লাগলো, স্যার কি পাগল টাগল হয়ে গেল নাকি? কি সব বলছে এসব? কিরে, আমার কথার উত্তর দিছিস না কেন? উত্তরটা দে। ফাঁকা রুমে অনন্ত অহনার হাতটা খুব শক্ত করে চেপে ধরে রেখেছে, যার কারণে অহনার হাত খুব ব্যথা লাগছে। অহনার সাহস হচ্ছে না অনন্তকে কিছু বলার, কিন্তু তবু অহনা অনন্তকে বলল, স্যার আমার হাতে খুব ব্যথা লাগছে, আমার হাতটা ছেড়ে দিন প্লিজ। তোকে ছাড়বো, অবশ্যই ছাড়বো। আগে তুই বল, সব মেয়ে আমাকে পাওয়ার জন্য রাত জেগে স্বপ্ন দেখে, আর তুই কিনা আমার দিকে ঠিক মতো তাকাসো না কেন রে? আমি কোন দিক দিয়ে খারাপ? ছি স্যার, আপনি এসব কি বলছেন? আপনি একজন শিক্ষক, আপনি আমার সাথে এরকম আচরণ করতে পারেন না। অহনার কথায় অনন্তের ধ্যান ফিরল এবং অনন্ত কিছুটা স্বাভাবিক হলো। অনন্ত অহনার হাত ছেড়ে দিয়ে খুবই রাগী গলায় অহনাকে বলল, যা ক্লাসে যা, তোকে তো আমি ক্লাসে দেখে নিব। অগ্নি দৃষ্টিতে অনন্ত অহনাকে এই কথা বলতে অহনা ভয় চুপসে যায়। আর এক মুহূর্ত দেরি না করে অহনা ফাঁকা ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ক্লাসরুমে দেরি করে আসাতে টিচার অহনাকে বাইরে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। আরেকজনও খুব উপভোগ করছে। অহনা যখন কান ধরে দাঁড়িয়ে থাকে তখন অহনার মুখটা পাশ ফিরাতে দেখে অনন্ত বেশ কিছু দূরত্বে অহনার দিকে তাকিয়ে মুচকি হেসে ক্লাসরুমে ঢুকে যায়। অহনার এটা দেখে খুব রাগ হচ্ছে। প্রায় 30 মিনিট বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকার পর টিচার অহনাকে ক্লাসে ঢুকতে দিল।
অহনা মাথা নিচু করে ক্লাসে ঢুকলো, আর চারপাশে হাসাহাসির শব্দ অহনার কানে পৌঁছালো। মনটা ভীষণ খারাপ হয়ে গেল অহনার। সবার পেছনের বেঞ্চে বসে পড়ল অহনা। রাগে অহনার মাথা ব্যথা করছে। অহনা মনে মনে বলল, আমার সাথে এমন আচরণ করে অনন্ত স্যার কি শান্তি পান একমাত্র উনিই জানেন। অন্যান্য টিচারদের কাছ থেকেও শাস্তি পেতে হলো। আমার তো মনে হয় সব থেকে বেশি শাস্তি আর অপমানটা উনি আমার ভাগ্যেই রাখেন। ক্লাসের সবাইকে তুমি বলে কথা বলে আর আমাকে তুই তুকারি করে কথা বলে, যা আমার কাছে একদম অসহ্যকর। 3টি ক্লাস সম্পন্ন হলো। এখন 4র্থ ক্লাস অনন্ত নেবে, যার ফলে অহনার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। অহনা মনে মনে বলল, হায় আমার খোদা, এখন তো দানব স্যারটা আসবে। ওই শয়তানটার জন্য আজ কত অপমানিত হলাম। এখন ক্লাসে এসে তো আমায় অনবরত অপমান করবে। আমাকে ফাঁকা ক্লাসে নিয়ে যেভাবে হুমকি দিয়েছিল, আজ আমার রক্ষা নেই। কিছুক্ষণ পর অনন্ত ক্লাসে আসলো। সাথে সাথে সবাই দাঁড়িয়ে অনন্তকে সম্মান জানালো। অহনাও দাঁড়িয়েছে, কিন্তু ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। হাত পা রীতিমতো কাঁপাকাঁপি করছে। কয়েকটা মেয়ে অনন্তকে উদ্দেশ্য করে বলল, স্যার, আজকে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। সিনেমার নায়করাও আপনার কাছে হার মানাবে। অনন্ত রাগী দৃষ্টিতে মেয়েগুলোর দিকে তাকালো। সাথে সাথে মেয়েগুলো ভয়ে চুপসে গেল। সবাই তারপর বেঞ্চে বসলো। অহনা যেহেতু পেছনের বেঞ্চে, তাই মুখ লুকিয়ে বসেছিল। অহনা ভেবেছিল অনন্ত তাকে দেখবে না, কিন্তু অনন্তর চোখ তা এড়াতে পারিনি। অনন্ত সামনে থেকেই বলে উঠল, অহনা তুই দাঁড়াতো। অহনার ভয়ে এবার কাঁপাকাঁপি পায়ে দাঁড়ালো। অহনার বুকের ধুকপুকানিও দ্বিগুণ হয়ে গেছে। জি স্যার। আজকে সব পড়া শিখে এসেছিস? অঙ্ক হোয়াইট বোর্ডে করতে দিলে করতে পারবি তো? পারবো স্যার। তাহলে তুই গুড গার্ল, আর সামনে আয়। অহনা সামনে যেতে লাগলো। ক্লাসের সবাই অহনার শাস্তি দেখতে ব্যাকুল। তারা দর্শক হিসেবে আজ উপভোগ করছে। এই নে মার্কার, এবার তুই প্রথম অধ্যায়ের 3 নম্বর অঙ্কটা করে দেখা। আশা করি তুই এত সহজ অঙ্কটা করতে পারবি। অহনা হাতে মার্কার নিয়ে হোয়াইট বোর্ডে লিখতে নিল, কিন্তু অহনার কোনো অঙ্কই মনে পড়ছে না। সব গুলিয়ে যাচ্ছে। বোর্ডে কি লিখবে তাও বুঝতে পারছে না। অনন্ত রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে অহনাকে বলল, কিরে, অঙ্কটা পারিস না? স্যার, আমি ভুলে গেছি। ও তাই নাকি? যা, বাইরে দাঁড়িয়ে 50 বার কান ধরে উঠবোস কর। অনন্তের কথা শুনে অহনা স্তব্ধ। অহনার বুকে চাপা কষ্ট অনুভব হতে লাগলো। তবুও অহনা সাহস করে অনন্তকে উদ্দেশ্য করে বলল, স্যার, আজকে প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ওয়াদা করছি স্যার, কালকে আমি অবশ্যই পড়া শিখে আসব। অহনার আকুল করা কণ্ঠে মিনতি করা অনন্তের কানে পৌঁছালো না। অনন্ত খুব রাগী গলায় বলল, আমার ক্লাসে যে পড়া শিখে আসে না, তার জন্য আমি কঠিন শাস্তি বরাদ্দ করে রাখি। আমার মুখের উপর কথা বলা তোর সাহস হয় কি করে? তুই হাত পাত। স্যার, আর কোনো দিন করব না। তুই হাত পাতবি নাকি কঠিন মার খাবে? অহনা ভয়ে হাত পাতলো। অনন্ত একটা স্টিলের স্কেল দিয়ে খুব জোরে অহনার হাতে আঘাত করলো, যার ফলস্বরূপ অহনার হাত লাল টকটকে হয়ে ফুলে একাকার হয়ে গেল। সবাই অনন্তের এমন আচরণে ভয় পেয়ে যায়। অহনার খুব কান্না পাচ্ছে। তবুও অহনা কান্না দমিয়ে নিজের বেঞ্চে বসতে গেলে অনন্ত বলল, দাঁড়া তুই, আমি কি তোকে বেঞ্চে বসতে বলেছি? স্যার, আপনি তো আমায় শাস্তি দিলেনই, তাহলে? তোকে আমি বাইরে 50 বার কান ধরে উঠবোস করতে বলেছি। যা বাইরে দাঁড়িয়ে কান ধরে উঠবোস কর। অনন্তের কথা অনুযায়ী অহনার ক্লাসের বাইরে দাঁড়িয়ে 50 বার ওঠবস করলো। একই তো ব্যথা হাত, তার উপর 50 বার ওঠবস করার ফলে অহনার পা ব্যথা হয়ে যায়। যখন অহনা ওঠবস করার পর ক্লাসে পা বাড়ায়, তখন অহনা হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে অনন্ত এসে অহনাকে ধরে ফেলে। অহনা অনন্তের বুকে হুমড়ি খেয়ে পড়ে। এই দৃশ্য দেখার পর কিছু মেয়ের প্রচুর রাগ হয়। অনন্ত অহনাকে নিজের বুক থেকে ছাড়িয়ে সোজা করে দাঁড় করিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলে, তোর পা কি নরম তুলো যে সামান্য কান ধরে উঠবোস করতে গিয়ে পা পড়ে যাস, নাকি পড়ে যাওয়ার নাটক করলি, কোনটা? অনন্তের এমন কথা শুনে অহনা মাথা নিচু করে ফেলে। অহনা নিজের বেঞ্চে গিয়ে বসলো। অহনার ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু সবাই কান্না দেখে ফেলবে বলে কাঁদছে না।
এভাবেই অনন্তের ক্লাস আজকে সম্পন্ন হয়ে যায়। অনন্ত কিছু পড়া সবাইকে বুঝিয়ে দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। অহনা বেঞ্চের মধ্যে মাথা ঠেকিয়ে মনে মনে বলল, স্যার আপনি আমায় শাস্তি দিবেন আমি জানতাম, কিন্তু এতটা কঠিন শাস্তি দেবেন তা আমি আশা করিনি। আমার হাত পায়ে অসম্ভব ব্যথা হচ্ছে। অহনা 3 দিন ধরে আর কলেজে গেল না। হাতে পায়ে অসম্ভব ব্যথা থাকার কারণে বাসায় থেকে গেল। 3 দিন পর যখন অহনা কলেজে গেল তখন স্বাভাবিকভাবে চতুর্থ ক্লাসে অনন্ত আসলো, কিন্তু অহনা দেখতে পেল অনন্তের এক হাতে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের উপর রক্ত জমাট বেঁধে রয়েছে। এটা দেখে অহনা তার পাশে বসে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করলো, এই শোনো, স্যারের হাতে এভাবে ব্যান্ডেজ বাঁধা কেন? অহনার প্রশ্নের জবাবে মেয়েটি অহনাকে বলল, 3 দিন তো তুমি কলেজেই আসোনি। গত 3 দিন আগে অনন্ত স্যারের হাত কেটে যায়। হাতটা দেখে মনে হচ্ছে অনেক রক্ত বের হয়েছে এবং খুব জোরে আঘাত পেয়েছে, কিন্তু অনন্ত স্যারকে কেউ জিজ্ঞাসা করলে অনন্ত স্যার বলে এমনি হাত কেটে গেছে। অহনা মেয়েটির কথায় অবাক হলো। অহনা মনে মনে বলল, এমনি এমনি কি কারো হাত কেটে যায়? স্যারের এভাবে হাত কাটলো কিভাবে? অনন্তকে অন্যান্য দিনের মতো আজ রাগি লাগছে না। খুব শান্ত হয়েই বোর্ডে অনন্ত অঙ্ক করাচ্ছে। হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই খুব নিখুঁতভাবে অনন্ত বোর্ডে অঙ্ক করাচ্ছে। সব মেয়েরা অনন্তর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু অহনা অনন্তের দিকে ফিরেও তাকাচ্ছে না। অহনা শুধু অনন্তের বোর্ডে লেখার দিকে তাকিয়ে আছে। বোর্ডে লেখা শেষ হলে অনন্ত সবার অঙ্ক ঘুরে ঘুরে চেক করছে। অহনা ভেবেছিল অনন্ত আজ তাকে কিছু বলবে না। অহনাও সবার মতো স্বাভাবিকভাবে অনন্তের বোর্ডে দেখা অঙ্ক খাতায় লিখছিল। অহনার হাতের ব্যথা এখনো যায়নি, তবুও অহনা ব্যথা হাতে খুব মনোযোগ দিয়েই অঙ্ক লিখছিল। ওনাটা বুকের আরো একটু উপরে তুলে দিতি, তাহলে আরো ভালো করে সব ছেলেরা উপভোগ করতে পারতো। এমন বাজে কথা শুনে অহনা চমকে পাশে ঘুরে দেখলো অনন্ত তার পাশেই দাঁড়িয়ে আছে। অহনার বুঝতে আর বাকি রইল না অনন্তই তাকে এই কথাটা বলেছে। এদিকে ক্লাসে ইতিমধ্যে হাসাহাসি শুরু হয়ে গেছে। অহনা নিজের বুকের দিকে তাকিয়ে দেখলো সত্যি ওড়নাটা বুকের উপর উঠে গেছে। লিখতে লিখতে অহনার খেয়াল ছিল না, তাই কোনো মতে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে নিল। অহনা মুখে কিছু বলল না, কিন্তু অহনা মনে মনে বলতে লাগলো, এই ফালতু স্যারের কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? বেটা লুচ্চা, তোর এত দিকে চোখ যায় কেন? উফ, অসহ্য। লিখতে লিখতে কখন যে ওড়নাটা উপরে উঠে গিয়েছিল টেরই পাইনি। ধুর, ভালো লাগে না। এই স্যারটাকে আমার একদম অসহ্য লাগে, ফালতু স্যার একটা। অনন্ত নিজের ক্লাসের পড়া বুঝিয়ে চলে গেল। অহনার সবগুলো ক্লাস করার পর যখন অহনা কলেজ থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিল, তখনই কেউ একজন পেছন থেকে অহনাকে ডাক দিতে লাগলো, এই অহনা দাঁড়া। অহনার কণ্ঠটা চেনা চেনা মনে হলো, তাই যখন অহনা পেছনে ফিরল তখন অহনা চমকে উঠল। হে যে আর কেউ নয়, অনন্ত। অহনা কাপা কাপা কণ্ঠে অনন্তকে বলল, স্যার আপনি? অহনা তোর হাতটা দেখি তো। কেন স্যার, আমার হাত দেখে আপনি কি করবেন? বেশি কথা বলছিস কেন? হাতটা দেখা বলছি। না স্যার, আমার হাত দেখতে হবে না, আমি এখন আসি স্যার। এটা বলেই অহনা চলে যেতে লাগলো। অনন্ত রাগী কণ্ঠে অহনাকে বলল, তুই কি দাঁড়াবি নাকি কালকে কলেজে কঠিন শাস্তি পাওয়ার জন্য নিজেকে তৈরি করবি? মুহূর্তেই অহনা নিজের চোখ মুখ বন্ধ করে মনে মনে ভাবতে লাগলো, না 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 না, এ হতে পারে না। অনেক অপমান, অনেক শাস্তি এই দানবটার কাছ থেকে আমি পেয়েছি, আর নয়, তার চেয়ে ভালো নিজের হাতটা দেখিয়েই ফেলি। অহনা পেছন থেকে ফিরে এসে অনন্তকে নিজের বাম হাতটা দেখালো। এটা দেখে অনন্ত খুব রেগে অহনাকে উদ্দেশ্য করে বলল, আমি কি তোকে বাম হাতে মেরেছি যে বাম হাত দেখাচ্ছিস? তোর ডান হাতটা দেখা। অহনা বাধ্য হয়ে ডান হাত দেখালো। অনন্ত পকেট থেকে একটা মলম বের করে অহনার হাতটা ধরে মলম লাগাতে লাগলো। অনন্তের এই কাণ্ড দেখে অহনা মুহূর্তেই তার চোখ রসগোল্লা করে ফেললো। স্যার, আপনি রাস্তায় আমার হাত ধরে মলম লাগাচ্ছেন? কেউ যদি এটা দেখে ফেলে তাহলে কি ভাববে স্যার? প্লিজ আমার হাতটা ছাড়ুন, আমার হাতে আর ব্যথা নেই। তুই একদম চুপ থাক। সেদিন রাগটা আমার এতই উঠেছিল
যে নিজের উপর কন্ট্রোল রাখতে পারিনি। আমাকে তুই ক্ষমা করে দিস অহনা। অনন্তের কথা শুনে অহনা অবাক থেকে অবাক হচ্ছে। অহনা অনন্তকে উদ্দেশ্য করে বলল, না স্যার, আপনি ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করবেন না। আপনি আমার শিক্ষক, তাই আমি ভুল করলে আপনি আমাকে শাস্তি দিতেই পারেন, এতে ক্ষমা করার কিছুই নেই। অহনা, তুই আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? আমি কি দেখতে এতটাই খারাপ? অনন্তের এসব অদ্ভুত প্রশ্নের উত্তর কি দেবে অহনা বুঝতে পারছে না। অহনার মুখে কোনো কথা নেই, কিন্তু অহনা মনে মনে ঠিকই বলল, ইস, শখ কত! কেন রে, তোর দিকে তাকাতে আমার বয়ে গেছে একটা লুচ্চা। মেয়েরা তো তোর দিকে খালি ক্রাশ খায়, আমি কচুও খাবো না। কিরে, কিছু বলছিস না কেন? স্যার, আমি এখন আসি। এটা বলেই অহনা অনন্তের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে চলে গেল। অনন্ত অহনার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এখনো অনন্ত রাস্তায় দাঁড়িয়ে আছে। অনন্ত মনে মনে বলল, একবারও তুই জিজ্ঞেস করলি না অহনা আমি কেন হাতটা কাটলাম? আমাকে তুই এত ঘৃণা করিস? অহনা বাসায় ফিরে বিশ্রাম নিয়ে তারপর পড়ার টেবিলে পড়তে বসলো, কিন্তু পড়তে একদম মনোযোগ দিতে পারছে না অহনা ছোটের কাছে কলম লাগিয়ে মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, অনন্ত স্যার এমন কেন? স্যারের কি আর খেয়ে দিয়ে কাজ নেই? সব সময় আমার পেছনে লেগে থাকে, আমাকে শাস্তি দিল, আবার আমার ব্যথা হাতে মলম লাগালো। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। স্যার নিজেকে ভাবেটা কি? যখন মন চায় তখন অপমান করবে, যখন মন চায় তখন শাস্তি দেবে, আবার যখন মন চায় তখন মলম লাগাবে। একদম অসহ্যকর। এই দানব স্যারটাকে তো মাঝে মাঝে মন চায় গলা টিপে মেরে ফেলি। না না না, আমি এইসব ভাবা বন্ধ করে পড়ায় মনোযোগ দিই, না হলে দানবটা আবার কালকে আমাকে পড়া না পারার অজুহাতে শাস্তি দেবে। অহনা খুব মন দিয়ে পড়ল। পড়তে পড়তে যখন খুব রাত হয়ে যায় তখন অহনা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে অহনা কলেজে গেল। 3টা ক্লাস অহনা মনোযোগ সহকারে করলো। এবার 4র্থ ক্লাস, মানে অনন্তের ক্লাস। অহনা এবার ভয় পেতে লাগলো। অহনা মনে মনে বলতে লাগলো, অঙ্ক তো খুব ভালো করেই করেছিলাম, কিন্তু এই লুচ্চা দানবটা যদি আবার আমাকে বোর্ডে অঙ্ক করতে বলে, তখন যদি আমি ভয় ভুলে যাই। না 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 না, আমি অনেকবার অঙ্ক চর্চা করেছি, কিছুতেই ভুলবো না আমি। অনন্ত ক্লাসে চলে আসলো। সবাই অনন্ত স্যারকে দাঁড়িয়ে সালাম দিল। অহনাও দাঁড়িয়ে সালাম দিল। তারপর সবাই নিজের সিটে বসে পড়ল। অনন্ত ক্লাসে এসেই বই নিয়ে বোর্ডে অঙ্ক করাতে লাগলো। এটা দেখে অহনা তো মহা খুশি। অহনা মনে মনে বলতে লাগলো, যাক বাবা, স্যার আজ আমাকে পড়া ধরবে না, ভাবতেই মনটা খুশি খুশি লাগছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, ইয়াহু! কিন্তু অহনার এই খুশি বেশিক্ষণ থাকলো না। অহনার ভাবনায় 1 বালতি জল দিয়ে অনন্ত বোর্ডে অঙ্ক করা শেষ করে অহনার কাছে এসে অহনাকে উদ্দেশ্য করে বলল, অহনা, আজ তুই পড়া শিখেছিস? অঙ্ক করতে দিলে পারবি তো? অনন্তের কথা শুনে অহনা আকাশ থেকে পড়ল। ভয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে অনন্তকে উদ্দেশ্য করে বলল, জি স্যার, পারবো। সত্যি তুই অঙ্ক করতে পারবি তো অহনা? যদি তুই অঙ্ক করতে না পারিস তাহলে তোর কপালে যে শনি রবি সোম মঙ্গল সব নাচছে তাকে তুই বুঝতে পারছিস? জি স্যার। তাহলে যা, বোর্ডে গিয়ে 3য় অধ্যায়ের 5 নম্বর অঙ্কটা ঝটপট করে ফেল দেখি। স্যার, বোর্ডে অঙ্ক না লিখে আমি অঙ্কটা খাতায় লিখি। অহনার কথা শুনে অনন্ত রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকালো। অহনা অনন্তের ভয়ঙ্কর দৃষ্টি দেখে ভয়ে চুপসে গেল। অনন্ত অহনাকে রাগী গলায় বলল, তুই কি আমার কথার অবাধ্য হচ্ছিস অহনা? তুই জানিস এর ফল তোর জন্য কি হতে পারে? না 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 স্যার, আমি এক্ষুনি বোর্ডে অঙ্কটা করছি। অহনা বাধ্য হয়েই হোয়াইট বোর্ডে অঙ্ক করতে গেল। ভয়ে অহনার হাত পা ঠান্ডা হয়ে আসছে। অহনা হাতে মার্কার নিল, কিন্তু যখন অহনা অঙ্ক করতে নিল তখন অহনার অঙ্ক আর মনে পড়ল না। অহনার মাথার মস্তিষ্ক হাড় কাজ করলো না। এদিকে অনন্ত অহনার পাশেই দাঁড়িয়ে আছে। কি হলো অহনা, অঙ্ক করছিস না কেন? এখন নিশ্চয়ই তুই বলবি যে ভুলে গেছিস। স্যার, সত্যি আমি অঙ্কটা ভুলে গেছি, কিন্তু স্যার আপনি বিশ্বাস করুন, আমি কাল সারা দিন অঙ্ক করেছি, কিন্তু এখন মনে পড়ছে না। অহনার কথা শুনে ক্লাসের ছেলেমেয়েরা হাসাহাসি শুরু করে দিয়েছে।
এদিকে অনন্ত রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে আছে। অনন্ত রাগী দৃষ্টিতে চিৎকার করে অহনাকে উদ্দেশ্য করে বলল, আমাকে কি তুই বোকা মনে করিস অহনা? তুই বলবি আর আমি বিশ্বাস করে নেব? তুই ক্লাস থেকে এক্ষুনি বেরিয়ে যা এবং খালি পায়ে কান ধরে 20 বার কলেজ চক্কর দিয়ে আসবি। অনন্তের কথা শুনে অহনা স্তব্ধ হয়ে গেল। অহনার চোখের পানি টলমল করতে লাগলো। অহনা অনন্তকে অনুরোধ করে বলল, স্যার আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব, কিন্তু এমন শাস্তি আমাকে দিবেন না স্যার, প্লিজ এইটুকু দয়া করুন স্যার। অহনার চোখের পানি অনন্তের মন গলাতে পারল না। অনন্ত খুব রাগী গলায় অহনাকে বলল, তুই কি আমার আদেশ মানবি নাকি আমি তোকে কলেজ থেকে চিরতরে বের করার ব্যবস্থা নিব? অনন্তের এমন কথায় অহনার বুক ফেটে কান্না আসছে। ক্লাসের সব ছেলেমেয়েরা অহনার কষ্ট উপভোগ করছে। অহনা বাধ্য হয়েই ক্লাস থেকে বেরিয়ে খালি পায়ে কান ধরে 20 বার কলেজে চক্কর দিতে লাগলো। কান ধরে কলেজে চক্কর দেওয়ার মুহূর্তে অহনা খুব কান্না করেছে। খালি পায়ে হাঁটার কারণে ইটের ছোট ছোট টুকরো অহনার পায়ে লেগেছে। অহনা অনেক ব্যথাও পেয়েছে এবং পা দিয়ে রক্তও পড়েছে। চোখ দিয়ে অনবরত জল ফেলছে অহনা। অন্যান্য স্যাররা অহনাকে এই অবস্থা দেখে খারাপ লাগলেও অনন্তকে কিছু বলতে পারেনি, কারণ অনন্তের বাবার অনেক ক্ষমতা। তাই কোনো স্যার সাহস করে অনন্তকে কিছু বলতে পারেনি। অহনা ধীরে ধীরে রক্তমাখা পায়ে ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়েই সোজা কলেজ থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ করে অহনা প্রচুর কান্না করলো। অহনার মা বাবা কিছু জানতে চাইলে অহনা তাদের বলে রিক্সা থেকে পড়ে ব্যথা পেয়েছি। অনন্তের কঠিন শাস্তি অহনার পেতে চায় না, তাই অহনা তার মা বাবাকে কিছু বলেনি। অহনা মনে মনে বলতে লাগলো, স্যার আপনি আজকে আমাকে যেভাবে অপমান করলেন, যেভাবে শাস্তি দিলেন, তা আমি কোনো দিনও ভুলতে পারবো না, কোনো দিনও না। আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। অহনা 2 দিন কলেজে গেল না। অহনা তার রক্তাক্ত পায়ে 2 দিন মলম লাগালো, কিন্তু তবুও ব্যথা কমলো না। 2 দিন পর অহনা ব্যথা পায়ে নিয়েই কলেজে গেল এবং ক্লাস করতে লাগলো। কিন্তু অহনার মনটা খুব খারাপ। 4র্থ ক্লাসে অনন্ত আসলো। অনন্তকে দেখে অহনার খুব রাগ হচ্ছে। সবাই অনন্তকে দেখে দাঁড়িয়ে সালাম করলো। অহনা দাঁড়াতে চাইনি, কিন্তু তবুও সবাই দাঁড়িয়েছে দেখে অহনা দাঁড়ালো। কিন্তু এই কি দেখছে অহনা? অনন্তর 2 পায়ে ব্যান্ডেজ, ব্যান্ডেজের উপর রক্ত জমাট বাঁধা। অনন্ত দেখে বোঝা যাচ্ছে হাঁটতে অনন্তের ভীষণ কষ্ট হচ্ছে। অহনা অনন্তের এই অবস্থা দেখে অবাক হয়ে মনে মনে বলতে লাগলো, এই দানবটার আগে হাত কেটেছিল, আবার এখন দেখি 2 পায়ে ব্যান্ডেজ। তার মানে দানবটা 2 পায়েই আঘাত পেয়েছে, কিন্তু দানব স্যারটার পা কাটলো কিভাবে? অনন্তের পায়ের এ অবস্থা দেখে অহনা কিছুটা কৌতূহল হয়ে পাশের মেয়েটিকে জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু অনন্তের দেওয়া ভয়ানক শাস্তির কথা মনে পড়তেই অহনা আর কাউকে কিছু জিজ্ঞেস করলো না। অহনা মনে মনে বলল, এই দানব স্যারের যা মন চায় তাই হোক, তাতে আমার কি? এসব ফালতু স্যার মরে যাক। বেশ হয়েছে পায়ে আঘাত পেয়েছে, এই বদমাশ স্যারটার জন্যই আমার পায়ে ব্যথা পেয়েছিলাম। এইবার বুঝ অন্যকে কষ্ট দিলে কেমন লাগে। আজকে অনন্তকে দেখতে একটুও রাগী লাগছে না। অনন্ত তার ব্যান্ডেজ পা নিয়েই বোর্ডে অঙ্ক করাচ্ছে। অহনার এই ব্যান্ডেজওয়ালা টিচারকে দেখে মনে হচ্ছে হে কোনো সাদা ভাল্লুক। অহনা অনন্তের ক্লাসের অঙ্ক খাতায় করতে লাগলো। অনন্তের ক্লাস যখন প্রায় শেষের দিকে, তখন অহনা মনে মনে বলতে লাগলো, আজকে এই দানব শয়তান বদমাশ লুচ্চা স্যারটাকে আমাকে শাস্তি দেবে। দেখে তো মনে হচ্ছে না আজ আমাকে শাস্তি দেবে, কিন্তু তাও আমার মনের মধ্যে সন্দেহ বিরাজ করছে। এই স্যার কলেজে আমার মান সম্মান বিন্দু মাত্র রাখলো না, সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। অনন্তের ক্লাস শেষ। অনন্ত যখন ক্লাস থেকে যেতে নিল তখন অহনা তো মহা খুশি, কিন্তু অহনাকে অবাক করে অনন্ত ফিরে এসে অহনার কাছে এসে অহনাকে বলল, তুই আজ ছুটির পর একা কলেজের সব ক্লাসরুম ঝাড়ু দিবি, কোনো রুমে যেন একটু নোংরা না থাকে, বুঝতে পেরেছিস? যদি কোনো রুমে একটু পরিমাণ নোংরা আমি পাই তাহলে তোর অবস্থা কি হবে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। অনন্তের কথা শুনে অহনা অবাক। এর থেকেও কঠিন শাস্তি অহনা পেয়েছে,
কিন্তু অনন্তের এই শাস্তির কথা শুনে অহনা মনে মনে বলল, শেষে কিনা আমি ঝাড়ুওয়ালি হব, তাও কিনা কলেজের সব ক্লাসের ঝাড়ুওয়ালি। সবার সামনে এত বড় অপমান করলো আমাকে ফালতু স্যারটা। এই স্যারটা আমার সাথে এমন করছে কেন? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? মানে স্যার, আমি একা কলেজের সব ক্লাসরুম ঝাড়ু দেব, আমার সাথে আর কেউ ঝাড়ু দিবে না? আমি একা একা কি করে এতগুলো ক্লাস ঝাড়ু দিব স্যার? তোর সাথে আর কেউ ঝাড়ু দিবে না, তুই একাই ঝাড়ু দিবি। আমার সাথে বেশি কথা বাড়াবাড়ি করবি তো কঠিন শাস্তি ভোগ করবি তুই। অহনার এখন ইচ্ছে করছে এই স্যারকে গুলি করে মারতে, কিন্তু কি আর করার, ক্লাসরুম পরিষ্কার না করলে যে অহনার কপালে আরো ভয়ঙ্কর শাস্তি থাকবে সেটা অহনা ভালো করেই বুঝতে পারছে। প্রত্যেকটা স্যারের ক্লাস অহনা মনোযোগ সহকারে করলো। এবার ছুটি মানে সবাই বাসায় চলে যাবে, কিন্তু অহনা যেতে পারবে না, কারণ অনন্ত অহনাকে ছুটির পর কলেজের সব ক্লাসরুম ঝাড়ু দিতে বলেছে। অহনাও বাধ্য হয়ে একটা ঝাড়ু নিয়ে সবার আগে নিজের ক্লাসরুমটা ঝাড়ু দিল। অহনা হাঁপিয়ে যাচ্ছে, অহনার শরীর থেকে বিন্দু বিন্দু ঘাম টুপ টুপ করে ঝরে পড়ছে। এবার অহনা যে ক্লাসরুমটা ঝাড়ু দিবে সেটা হলো ঘন অন্ধকার ক্লাসরুম। অহনা ভীষণ ভয় পেতে লাগলো। অহনা মনে মনে বলল, এই ক্লাসটায় কোনো স্যার পড়ায় বলে তো মনে হয় না, কি ভয়ানক অন্ধকার। আমি এমনিতে অন্ধকারে ভয় পাই, তার উপর এই ক্লাসে ঝাড়ু দিব কি করে? কিন্তু দানব স্যারটা বলেছিল কলেজে একটা ক্লাসও যেন বাদ না থাকে। উফ, কি আর করার, ক্লাসটায় ঢুকতে তো হবেই। আমার যে আর কিছুই করার নেই, না হলে যে শাস্তি পেতে হবে। অহনা হাতে ঝাড়ুটা নিয়ে এক পা দু পা করে ক্লাসরুমটায় প্রবেশ করলো। ক্লাসরুমে সব ভাঙা বেঞ্চ রাখা, দেয়ালে একটা ভাঙা ব্ল্যাকবোর্ড। অহনা মনে একটু সাহস নিয়ে ঝাড়ুটা নিয়ে ক্লাসরুমটা ঝাড়ু দিতে লাগলো। ক্লাসরুমটায় এতটাই ধুলাবালি যে ঝাড়ু দেওয়ার সময় অহনার ভীষণ কাশি পাচ্ছে। হঠাৎ ক্লাসরুমটার দরজাটা কেউ ঠাস করে বন্ধ করে দিল। অহনা বুঝতে পারছে ক্লাসরুমের ভেতরে কারো আগমন ঘটেছে। অহনা ভয়ে ভয়ে বলতে লাগলো, কে ওখানে? অহনা কোনো সাড়া শব্দ পেল না, কিন্তু পায়ের শব্দ অহনা ঠিকই শুনতে পাচ্ছে। পায়ের শব্দটা ধীরে ধীরে অহনার কাছেই আসছে। অহনা ভয়ে ভয়ে বলল, কে ওখানে বলুন না, আমার যে খুব ভয় লাগছে, এমনি তো অন্ধকার, আমি খুব ভয় পাই। হঠাৎ অহনার দু বাহু ধরে টেনে কেউ দেয়ালে চেপে ধরলো। অহনা ভয়ে কেঁপে উঠল। অহনা আহ করে চিৎকার দিতে নিল, কেউ ওর মুখটা চেপে ধরলো। তারপর অহনার মুখ থেকে হাতটা সরিয়ে নিয়ে বলতে লাগলো, অহনা তুই চুপ থাক, একদম চিল্লা চিল্লি করবি না, আমাকে তুই চিনতে পারছিস না? অহনা। অহনার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই কণ্ঠটা অহনার খুব চেনা। অহনা কাপা কাপা কণ্ঠে বলল, অনন্ত স্যার আপনি? হ্যাঁ আমি, তোর অনন্ত স্যার। ওইদিকে তীব্র বাতাসে ক্লাসরুমের একটা জানালা খুলে যায়। এর ফলে বাইরের আলো ক্লাসরুমের ভেতরে আসতে লাগলো। পুরো রুমটা একটু আলোকিত হলো, তার সাথে বাইরের তীব্র আলো অন্তরের মুখে পড়ল। অহনা তো অনন্তকে দেখতে পেয়ে ভয় কেঁপে যায়। অহনার হাত পা ঠান্ডা হয়ে আসছে। অহনা কাপা কাপা কণ্ঠে অনন্তকে উদ্দেশ্য করে বলল, স্যার আমার হাতটা ছেড়ে দিন প্লিজ, আমার খুব ব্যথা লাগছে। তোর তো হাতে ব্যথা লাগছে, আর আমার যে বুকের মধ্যে ব্যথা লাগছে তা কি তুই বুঝতে পারছিস না? অহনা। অনন্তের এমন অদ্ভুত কথার মানে অহনা বুঝতে পারল না। অহনা অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনি কি বলতে চান স্যার? আপনার বুকে ব্যথা মানে? আমাকে কেন তুই এত অবহেলা করিস অহনা? কেন তুই আমার দিকে ঠিক মতো তাকাস না? আমার উপর তোর খুব অভিমান, এতই অভিমান যে তুই বুঝিস না আমি তোকে কেন এত কষ্ট দিই। আপনার উপর, তাও আবার আমার অভিমান? আমাকে হাসালেন আপনি। আমি আপনাকে অভিমান না স্যার, আমি আপনাকে ঘৃণা করি। আমি আপনাকে মনে প্রাণে ঘৃণা করি। আগে আমি আপনাকে যথেষ্ট সম্মান করতাম, কিন্তু এখন শুধু আমি আপনাকে ঘৃণা করি। আপনি প্রতিদিন যেভাবে আমাকে সবার সামনে অপমান করেছেন, তার জন্য আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমাকে একটু ভালোবাসা দিবি অহনা? আমাকে একটু তোর মনে জায়গা দিবি? অনন্তের এমন কথায় অহনা স্তব্ধ হয়ে অনন্তের দিকে তাকিয়ে থাকে।
তারপর অহনা রেগে গিয়ে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনাকে যতই দেখছি ততই আমার আপনার প্রতি ঘৃণা আরো বাড়ছে। আপনি একজন শিক্ষক হয়ে আপনার ছাত্রীকে ভালোবাসার কথা বলেন, এসব বলতে আপনার লজ্জা করে না স্যার? আমার লজ্জা করে না কেন রে? আমি কোন দিক দিয়ে খারাপ যে তুই আমাকে মেনে নিতে পারিস না? সব মেয়েরা আমার জন্য পাগল, আর তুই যে কিনা আমাকে সবসময় অবহেলা করিস কেন রে? তোর আর আমার বয়সের মাত্র 5 বছরের ব্যবধান। তোর বয়স 18 আর আমার বয়স 24, তাহলে সমস্যাটা কি? আমরা কি পারফেক্ট কাপল হতে পারি না? না, পারি না, কারণ আপনি আমার শিক্ষক, আর সবচেয়ে বড় কথা আমি আপনাকে ঘৃণা করি। কেন এত ঘৃণা করিস তুই আমাকে? অহনা, যেদিন কলেজে আমি নতুন শিক্ষক হিসেবে নিয়োগ হই সেদিন আমার প্রথম করা ক্লাসের সবাই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তুই কিনা আমার দিকে ভালো করে তাকাসনি, যেটা আমার কাছে অপমানজনক লাগে। সব মেয়েরা ক্লাসে কথাবার্তা বলছিল আর তুই চুপ করেছিলি। আমি ভালোই বুঝতে পেরেছিলাম তোর কোনো বন্ধু বান্ধবী নেই, তুই একদম চুপচাপ, একদম শান্ত, আর হ্যাঁ, সব থেকে বোকাও তুই, একদম অন্যরকম তুই। তাই সেদিনই আমার তোর প্রতি ভালো লাগা কাজ করে। তোকে যতই দেখেছি ততই আমি তোর প্রেমে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ভালোবাসি অহনা, তাই আমার প্রতি তোর অবহেলার জন্য তোকে এতটা শাস্তি দেই। তুই যতটা কষ্ট পাস তার থেকেও 1000 গুণ কষ্ট আমি নিজেকে দিয়েছি। শুধু যে আমার হাত কেটেছি তা কিন্তু নয় অহনা। দেখ অহনা, আমার হাতে ছুরি দিয়ে আমি তোর নামও লিখেছি। এসব দেখে অহনার মনে ভয় কাজ করতে লাগলো। অহনার মুখে কোনো কথা নেই। অনন্ত অহনাকে আবারও বলতে লাগলো, জানিস অহনা, সেদিন তোকে খালি পায়ে পুরো 20 বার কলেজ চক্কর দিতে আমি চাইনি, কিন্তু তুই যাতে পড়াশোনার আরো মনোযোগী হোস তাই আমি তোকে শাস্তিটা দিয়েছি। তোর পায়ে যতটা আমি রক্ত জড়িয়েছি তার থেকে দ্বিগুণ আমি আমার পায়ে রক্ত জড়িয়েছি অহনা। দেখতে পাচ্ছিস আমার 2 পায়ে ব্যান্ডেজ? আমি কাচের গ্লাস ভেঙে সেখানে 2 পা রেখেছিলাম। আমার অহনাকে কষ্ট দিব আর আমি নিজে ঠিক রাখবো, সেটা কি করে হয় অহনা? আর তুই জানিস তোকে আমি কেন তুই করে বলি? কারণ আমি তোকে ভালোবেসে তুই করে বলি। তুই যে আমার কাছে সবচেয়ে আলাদা, অন্যরকম তুই। অহনার মুখে কোনো কথা নেই। অহনা এখনো চুপ করেই আছে। অহনার নিস্তব্ধতা দেখে অনন্তের বুকে চিনচিন ব্যথা অনুভব হতে লাগলো। অনন্ত কিছুতেই মেনে নিতে পারছে না তার ভালোবাসার মানুষ এভাবে চুপ করে আছে। অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, কি হলো অহনা, তুই চুপ করে আছিস কেন? আমি তোকে এতটা ভালোবাসি, আমার ভালোবাসার কথা শুনে কোনো উত্তর তুই কেন দিচ্ছিস না? অহনা এখনো চুপ করে আছে। অনন্ত এবার অহনার 2 বাহু ছেড়ে অহনার 2 গালে আলতো করে হাতের স্পর্শ দিয়ে অহনাকে বলল, অহনা প্লিজ, তুই এভাবে চুপ করে থাকিস না। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দে অহনা। তুই শুধু আমাকে একবার বল তুই আমাকে ভালোবাসিস, তাহলে আমি আর কোনো দিনও তোকে কষ্ট দিব না অহনা। তুই আমাকে একটু ভালোবাসা দে অহনা। অহনা এবার অনন্তের হাত ছাড়িয়ে নিয়ে খুব রেগে অহনা অনন্তকে উদ্দেশ্য করে বলল, এই জন্যই ছেলেদের দেখলে আমার শরীরে অ্যালার্জি হয়। আমি এই কারণে ছেলেদের বিন্দু মাত্র সহ্য করতে পারি না। আচ্ছা, আপনি কি ভাবেন ভালোবাসার বাজারে কোনো পণ্য যে চাইলেই টুক করে পেয়ে যাবেন? আপনি এত সুন্দরী মেয়ে ছেড়ে শেষে কিনা আমাকে ভালোবাসবেন, সেটা নেহাতি হাস্যকর। শুনেছিলাম আপনি বিদেশ থেকে খুব অল্প বয়সেই পড়াশোনা করে দেশে ফিরে শিক্ষক পেশাতে নিয়োগ হয়েছিলেন। তো বিদেশ থেকে পড়াশোনা করে আপনি ছাত্রীর সাথে অসভ্যতা করার শিক্ষা শিখে এসেছিলেন। আপনাদের মতো ছেলেদের শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই নেই। বাবার টাকার ক্ষমতা, নিজের সুন্দর চেহারা আর নিজের রাগ আর দম্ভ দিয়ে আপনি সব মেয়েদের ভালোবাসা কিনতে পারলেও আমার মনে আপনার জন্য এক টুকরো ভালোবাসা পাবেন না, কারণ আমি ঘৃণা করি। আপনি আমার সাথে এতদিন যা যা অন্যায় করেছেন তার জন্য আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না, আর ভালোবাসা তো দূরের কথা। অনন্ত এতক্ষণ অহনার কথা চুপচাপ শুনছিল। অহনার বলা কথাগুলো অনন্তের মাথায় রক্ত উঠে যায়। অনন্ত এখন অহনার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। অনন্তের ভয়ঙ্কর দৃষ্টি দেখে অহনা ভয়ে চুপসে যায়। অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, তুই যেন কি বললি অহনা? তুই আমাকে ভালোবাসিস না, তুই আমাকে ঘৃণা করিস। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। অহনাকে আর বলতে না দিয়ে অনন্ত অহনার কোমর জড়িয়ে এক হাতে অহনার পেছনের চুল আঁকড়ে ধরে অহনার ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নেয়। অনন্তের এমন আচরণে অহনা অবাক হয়ে যায়। অহনা ভাবতেও পারেনি অনন্ত এমন করবে।
অহনা অনন্তের পিঠে কিল ঘুষে দিচ্ছে তো দিচ্ছে, কিন্তু অনন্তকে কিছুতেই অহনা ছাড়াতে পারছে না। অনন্ত অহনার ঠোঁট জোড়া এত জোরেই আঁকড়ে ধরেছে যে অহনার ঠোঁটে ভীষণ ব্যথা হচ্ছে। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অনেকক্ষণ পর অনন্ত অহনার ঠোঁট জোড়া ছেড়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, অহনা, আমি 1 বছর ধরে শিক্ষকতা করছি। বাবা চেয়েছিলেন আমি বাবার বিজনেস দেখাশোনা করি, কিন্তু আমি তা শুনিনি। কিন্তু এখন যদি তুই চাস আমি এই শিক্ষক পেশা থেকে নিজেকে বের করে আনবো, তোর জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। অহনা, তুই আমাকে একটু ভালোবাসা দে অহনা, আমি যে তোকে খুব ভালোবেসে ফেলেছি। অহনা এবার খুব রেগে গিয়ে অনন্তের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। অনন্ত এত রাগী যে কোনোদিনও কাঁদিনি, কিন্তু অহনার থাপ্পড়ে অনন্তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অহনা খুব রেগে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আমার মনে হয় আপনি মানসিকভাবে অসুস্থ, না হলে কোনো সুস্থ শিক্ষক তার ছাত্রীর সাথে এমন অসভ্যতা করতে পারতো না। আপনি নিজের মানসিকতা ঠিক করেন স্যার। এটা বলে অহনা ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। অনন্ত এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। অনন্ত নিজের গালে হাত দিয়ে বলতে লাগলো, আমি ভাবতেও পারিনি অহনা তুই আমাকে এভাবে অপমান করবি, এভাবে তুই আমার গালে থাপ্পড় দিবি, আমার ভালোবাসাকে এভাবে তুই অবহেলা করবি। অনন্ত আহমেদকে কেউ কোনোদিন থাপ্পড় দেওয়ার সাহস পায়নি, কিন্তু তুই আছিস সেই সাহস দেখালি, এর শাস্তি তো তোকে পেতেই হবে। অহনা বাসায় গিয়ে রুমের দরজা লাগিয়ে হাঁপাতে লাগলো। অহনা ভাবতেও পারছে না যে সে অনন্ত স্যারকে থাপ্পড় দিয়েছে। অহনার মনে ভীষণ ভয় কাজ করছে। অহনা মনে মনে বলতে লাগলো, এটা আমি কি করলাম? শেষে কিনা আমি ওই শয়তান দানব স্যারটাকে থাপ্পড় মারলাম। আমার মনে এত সাহস কোথা থেকে আসলো? এরপর আমার আর রক্ষা নেই। আমি চাইলেই স্যারের ক্লাসটা না করতে পারি, কিন্তু আমি যে কারো কাছে প্রাইভেট পড়ি না, আমার যে প্রাইভেট পড়ার টাকাও নেই, কারণ আমার পরিবার যে ভীষণ গরিব। অনন্ত স্যার অনেক ভালো অঙ্ক বোঝায়, তাই শত অপমান করা সত্ত্বেও আমি তার ক্লাসটা করি। কিন্তু এবার যে আমাকে স্যারের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু অবশ্য ওনার সাহস কি করে হয় আমার ঠোঁটের সাথে এমন কাজ করার? অহনা আয়নায় গিয়ে দেখলো অহনার ঠোঁটটা লাল বর্ণ ধারণ করেছে। অনন্তের ঠোঁটের স্পর্শের কথা মনে পড়তে অহনা ভয়ে কেঁপে ওঠে। অহনা না চাইতেও অনন্তের ঠোঁটের স্পর্শের কথা বারবার মনে পড়তে থাকে। ভয়ঙ্কর অনুভূতির কথা মনে ভাবতেই অহনার রাতের আর ঘুম হলো না। সারা রাত অহনা নির্ঘুম অবস্থায় কাটিয়ে দেয়, কারণ প্রথম ঠোঁটের স্পর্শ কেউ ভুলতে পারে না, তেমনি অহনাও কিছুতেই ভুলতে পারছে না। অজানা ভয় অহনার মনে বিরাজ করছে। শুধু ভোরবেলায় অহনার চোখটা একটু লেগে যায়। সকালে অহনা ঘুম থেকে উঠে ঘড়ির কাঁটায় দেখতে পেল অহনার আজ ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে। কলেজের ঘন্টা দিতে আর 10 মিনিট বাকি। অহনা নিজে নিজে বলতে লাগলো, এটা কি হলো? আর মাত্র 10 মিনিট বাকি, আমার আজ কলেজে যেতে অনেক দেরি হয়ে যাবে। অহনা কোনো রকমে 5 মিনিটে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে দিল এক দৌড়। কোনো রকম একটা রিক্সা নিয়ে অহনা শেষমেশ কলেজে পৌঁছলো। সিঁড়ি দিয়ে অহনা এতই দ্রুত উঠছিল যে ঠাস করে একটা ছেলের সাথে অহনা ধাক্কা খেলো। যখন অহনা নিচে পড়ে যেতে নিল, তখন ছেলেটি অহনার কোমর জড়িয়ে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঘটনাটা এতই দ্রুত ঘটলো যে অহনা নিচে পড়ে যাওয়ার সময় ছেলেটার মুখটাও দেখতে পারেনি, কারণ ছেলেটা তাড়াতাড়ি অহনার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। ছেলেটি আর কেউ নয়, সে হলো অনন্ত। যখন অহনা অনন্তের বুক থেকে নিজেকে ছাড়ালো, তখন একটু উপরে তাকিয়েই অহনা দেখতে পেল যে সে ভুল মানুষের সাথে ধাক্কা খেয়েছে, কারণ এটা যে অনন্ত স্যার। অনন্তকে দেখে অহনা ভয়ে কেঁপে ওঠে। হ্যাঁকেই তো অহনা গতকাল অনন্তের গালে কষিয়ে থাপ্পড় দিয়েছিল। আজ যে অহনার কপালে শনি আছে সেটা অহনা ভালো করেই বুঝতে পারছে। অনন্ত অহনার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। অহনার ভয়ে হাত পা কাঁপাকাঁপি করছে। অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, ছেলেদের সাথে ধাক্কা খেতে তোর খুব ভালো লাগে তাই না অহনা? তো আর কাউকে পেলি না, শেষমেশ আমার মতো একটা সুদর্শন ছেলের সাথে তোর ধাক্কা খেয়ে পড়তে হলো। অনন্তের এমন কথা শুনে অহনা রাগী দৃষ্টিতে অনন্তের দিকে তাকিয়ে আছে। অনন্তের দিকে তাকানোর সময় অহনার হঠাৎ করে কালকের ঠোঁটের স্পর্শের কথা মনে পড়ে যায়।
যা অনন্ত ভয়ানকভাবে অহনার ঠোঁটে দিয়েছিল। কিন্তু সাথে সাথেই অহনার মনে পড়ল যে অনন্ত তার শিক্ষক। তাই অহনা একটু বিনয়ের সাথে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে অনন্তকে উদ্দেশ্য করে বলল, স্যার আমাকে আপনি ক্ষমা করে দিন, আসলে আমার কলেজে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে তাই। অহনাকে বলতে না দিয়ে অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, তাই তুই আমার শরীরের সাথে ধাক্কাকে আমার উপর হুমড়িকে পড়লি? স্যার আপনি এসব কি বলছেন? আমি পড়ে যেতাম তো যেতামই, আপনি আমাকে ধরলেন কেন? আমি তো আপনাকে ধরতে বলিনি, আপনিই তো। আমি তো কি, তুই নিজে আমাকে ইচ্ছে করে ধরেছিস। ভবিষ্যতে আমার আশেপাশে তোদেরকে ঘেঁষাঘেঁষি করতে দেখি তাহলে তোর খবর আছে। এখন যা, ক্লাসে যা, একটু পরে তো তোর সাথে আমার আবার দেখা হবে। তোর নিজেকে তৈরি করে রাখিস। এ কথা বলেই অনন্ত সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল। অহনা এখনো সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে। অহনা অবাক হয়ে মনে মনে বলতে লাগলো, আমি তো আপনার সাথে ধাক্কা লাগাতে চাইনি, উনি তো কোথা থেকে উড়ে এসে আমার সাথে ধাক্কা লাগলেন। শয়তান লুচ্চা দানব, সাহস হয় কি করে আমায় এতগুলো কথা বলার? নিজেই তো আমার শরীরে হাত দিলি, আমার নিজেই নিষ্পাপ সাজার নাটক করিস। কিন্তু দানব স্যারটা কি যেন বলল, আমি কিসের জন্য তৈরি হব? অহনা আর কিছু না ভেবে দৌড় দিয়ে ক্লাসের কাছে পৌঁছালো। অনেক আগেই ক্লাসে স্যার ঢুকে গেছে, কিন্তু অহনার ভাগ্য ভালো ছিল। আজ অহনার প্রথম টিচার অহনাকে কিছু বলেনি। ক্লাসে কোনো বেঞ্চ খালি নেই দেখে অহনা একদম পেছনের বেঞ্চটায় বসলো। অহনা বেঞ্চে বসার সাথে সাথেই অহনার সাথে বসা পাশের মেয়েটি অহনাকে উদ্দেশ্য করে বলল, অহনা, তোমার ঠোঁট দুটো এমন লাল হয়ে এবং ফুলে আছে কেন? ঠোঁটের পাশে তো অল্প কেটেও গেছে, এমন কি করে হলো? মেয়েটির কথা শুনে অহনার গতকালের সেই ভয়ঙ্কর ক্লাসে অনন্তের দাও ভয়ঙ্কর লিপ কিসের কথা মনে পড়তে থাকে। অহনা এটা ভাবতেই ভয়ে কেঁপে উঠল। অহনার ভয় পাওয়া চেহারাটা দেখে মেয়েটি অহনাকে বলল, কি হলো অহনা, তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে তোমার? অহনা কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আমার কিছু হয়নি। মেয়েটিও অহনাকে আর কিছু জিজ্ঞেস করলো না। স্বাভাবিকভাবে অহনা 3টি ক্লাস করতে লাগলো, কিন্তু ক্লাসগুলো অহনা কিছুতেই মনোযোগ দিতে পারছে না। অহনার ঠোঁটে এখনো ভীষণ ব্যথা করছে। অহনা নিজের ঠোঁটে নিজে হাত দিলেই ভয়ঙ্করভাবে কেঁপে যায়। অহনা হাই বেঞ্চের উপর হাত ঠেকিয়ে নিজের কপালে হাত দিয়ে বসে থাকে। অহনার মাথায় ভীষণ যন্ত্রণা করছে। 3টি ক্লাস শেষ, এখন অনন্তের উচ্চতর গণিত ক্লাস। একটু পর অনন্ত ক্লাসে ঢুকলো। সবাই অনন্তকে দেখে দাঁড়িয়ে সালাম দিল এবং অহনাও কাঁপা কাঁপা পায়ে অনন্তকে দাঁড়িয়ে সালাম দিল। তারপর সবাই বেঞ্চে বসে পড়ল। আজ অনন্তের মুখে রাগীভাবে স্পষ্ট। অনন্তের রাগী চেহারাটা দেখেই অহনা বুঝতে পারল যে এটা ঝড়ের পূর্বাভাস। অহনা মনে মনে বলতে লাগলো, অনন্ত স্যারকে কাল রাগে যেভাবে কষিয়ে থাপ্পড়টা দিয়েছিলাম, তাতে তো উনি আমার জীবনেও ক্ষমা করবেন না। আগে শাস্তিগুলো থেকেও ভয়ঙ্কর শাস্তি মনে হয় এবার আমার জন্য অপেক্ষা করছে। অহনা ভয় কাঁপতে লাগলো। অনন্তের ক্লাস অনেকক্ষণ চলতে থাকলো। ক্লাসে অনন্ত অহনাকে কিছু বলছে না দেখে অহনা কিছুটা হলেও স্বাভাবিক হলো, কিন্তু হঠাৎই অহনাকে চমকে দিয়ে অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, অহনা তুই দাঁড়া। অনন্তের এমন রাগী কণ্ঠে ডাক শুনে অহনার বুকের আত্মাটা কেঁপে উঠল। অহনার হাত পা ঠান্ডা হয়ে আসলো। অহনা কাঁপা কাঁপা হাত পা নিয়েই দাঁড়ালো। অহনার মুখে কোনো কথা নেই। অহনা শুধু নিজের মাথাটা নিচু করে আছে। সারাদিন কয়টা ছেলের সাথে তুই ফুর্তি করিস অহনা? অনন্তের এমন বাজে কথা শুনে অহনা স্তব্ধ হয়ে অনন্তের দিকে তাকিয়ে থাকে। পুরো ক্লাসটাই স্তব্ধ। ক্লাসের অন্যান্য ছেলে মেয়েরাও অনন্তের এমন কথা শুনে অবাক, কিন্তু অনন্তকে সবাই ভয় পায় বলে কেউ কিছু বলছে না। অহনার মুখে কোনো কথা বের হচ্ছে না। অহনা অনন্তের কাছে এমন ব্যবহার মোটেও আশা করেনি। অহনার চোখের কোণে পানি টলমল করছে। আর একটু হলেই অহনার চোখের জল টুপ করে মাটিতে গড়িয়ে পড়বে। অহনা মনে মনে বলতে লাগলো, অনন্ত স্যার ক্লাসের সবার সামনে আমাকে এসব কি বলছে? শেষে কিনা স্যার আমাকে চরিত্রহীন উপাধি দিয়ে দিল। কি রে অহনা, বলতিস না কেন? কয়টা প্রেমিক আছে তোর যাদের সাথে তুই ফুর্তি করিস?
অহনার সহ্য হলো না। এবার অহনা সাহস করে অনন্তকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনি আমাকে এসব কি বলছেন? স্যার আপনার কি কোনো ধারণা আছে আপনি কি বলছেন? হ্যাঁ আমি জানি তো আমি তোকে কি বলছি অহনা। তা তুই যে এবারের উচ্চতর গণিত পরীক্ষায় ডাবল শূন্য পেয়েছিস তাকে তুই জানিস অহনা? আমার বিষয়ে তুই ছাড়া সবাই পাশ করেছে। অনন্তের কথা শুনে অহনা অবাক থেকে অবাক হচ্ছে। অহনার অনন্তের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। অহনা মনে মনে বলতে লাগলো, এটা কি করে সম্ভব? আমি কি করে উচ্চতর গণিতে ফেল করতে পারি? আমি তো পাশ করার মতো যথেষ্ট লেখা লিখেছিলাম। অনন্তের কথা শুনে অহনার চোখের কোণের পানি টপ করে নিচে পড়ে যায়। অহনার এ অবস্থা দেখে হাত সবারই মায়া হচ্ছে। হাজ কারো মুখে কোনো হাসি নেই। অহনার মন খারাপ দেখে হাত সবারই মন খারাপ, কিন্তু ভয়ে কেউ অনন্তকে কিছু বলতে পারছে না। অনন্ত আবারও অহনাকে বলল, সারাদিন পড়াশোনা বাদ দিয়ে যদি ছেলেদের সাথে ঢলাঢলি করিস তাহলে তো পরীক্ষার অবস্থা এমনই হবে। সত্যি তোর জন্য আমার ভীষণ মায়া লাগছে অহনা, শেষে কিনা তুই আমার বিষয়ে ফেল করলি। অহনা এবার মনের সাহস রেখে অনন্তকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনি এসব কি বলছেন? আমি আজ অবধি কোনোদিনও কোনো বিষয় ফেল করিনি। স্যার আমি তো পাশ করার মতো খাতায় অঙ্ক লিখেছিলাম, আর আপনি এসব কি বলছেন যে আমি নাকি ছেলেদের সাথে এমন? ছি স্যার, আপনার মুখে কি একবারও এসব আটকালো না? আপনি কি করে আপনার ছাত্রীকে এসব বলতে পারেন? না রে অহনা, আমার মুখে একটু আটকালো না, কারণ তোর মতো ফালতু মেয়েদেরকে তো এসব বলাই মানায়। তাই তো বলছি প্রেমিকদের সাথে ঘোরাফেরা করা বন্ধ করে দিয়ে পড়াশোনায় মনোযোগ দে, তাহলে তোর ভবিষ্যতে কাজে লাগবে। আর তুই যেন কি বললি, তুই পাশ করার মতো খাতায় লিখেছিস? একটু পরে তোর খাতা তোকে দিয়ে দিব, তখন ভালো করে খাতাটা দেখে নিস। অনন্তের এইসব কথা শুনে অহনার মাথায় আগুন হয়ে যায়। অহনার মুখে আর কোনো কথা নেই। অহনা চোখ দিয়ে অনবরত জল পড়ছে। অহনার চোখে জল দেখে অনন্তের বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। অনন্তের মনে হচ্ছে অনন্ত তার নিজের কলিজায় আঘাত দিচ্ছে। অনন্ত মনে মনে বলতে লাগলো, তোকে কষ্ট আমিও দিতে চাইনি অহনা। তুই আমার গালে থাপ্পড় দিয়েছিস তাতে আমি কিচ্ছু মনে করিনি অহনা। তুই চাইলে আমি আমার জীবনটাও তোকে দিতে পারবো, কিন্তু তুই কাল আমার ভালোবাসাকে যেভাবে অপমান করেছিস তার জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। তোর কাছে আমি আগের করা ভুলগুলোর জন্য ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে ক্ষমা করলি না, বরং তুই আমাকে আরো অপমান করেছিস। আমাকে তুই আরো কঠোর হতে বাধ্য করেছিস। ভালোবাসার জন্য যদি আমাকে আরো খারাপ, কঠোর, ভয়ঙ্কর, এমনকি পাগলও হতে হয় তাহলে আমি তাই হব। আমি যেমন তোকে নিজের থেকে বেশি ভালোবাসি তেমন তোকে নিজের করা জন্য তোকে যথেষ্ট আমি শাস্তিও দিতে পারি। তোকে অনেক ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসাকে অবহেলা করলি। এবার আমিও দেখবো তুই কতদিন আমাকে অবহেলা করে থাকতে পারিস। ভালোবাসা না দিয়ে হলেও, কষ্ট দিয়ে হলেও আমি তোকে আমার ভালোবাসার কথা তোর মনে স্মরণ করিয়ে দেব। হতে পারে সেই ভালোবাসার প্রকাশটা অন্যরকম, আমার কাছে যে অন্যরকম তুই। অহনার এবার রাগ প্রচুর বেড়ে যায়। অনন্তের এসব অপমান অহনা সহ্য করতে না পেরে অহনা অনন্তের কাছে ধীরে ধীরে এসে অনন্তের গালে ক্লাসের সবার সামনে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। অহনার এমন আচরণে ক্লাসের সবাই স্তব্ধ হয়ে যায়। অনন্ত অহনার এমন আচরণে কিছু বলল না, বরং অনন্ত একটা হাসি দিয়ে অহনার দিকে তাকিয়ে আছে। অহনা খুব রেগে অনন্তকে উদ্দেশ্য করে বলল, জীবনে অনেক খারাপ মানুষ দেখেছি, আপনার মতো খারাপ মানুষ দেখিনি। আমি আপনাকে ঘৃণা করি, আপনাকে আমি মরে গেলেও ক্ষমা করব না। অহনা এটা বলেই কাঁদতে কাঁদতে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। অনন্তের চোখের কোণে পানি টলমল করতে থাকে। অনন্তের হাতে থাকা মার্কারটা নিচে পড়ে যায়। অনন্ত নিজেকে আটকে রাখতে না পেরে ক্লাসরুম থেকে বেরিয়ে অহনার পিছু নিতে থাকে। অহনা কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে, তার সাথে অনন্ত অহনার পিছে পিছে দৌড়াচ্ছে। কলেজের ছাত্রছাত্রীরা এবং কলেজের অন্যান্য স্যাররা অনন্তের এবং অহনার কাণ্ড দেখে অবাক। অনন্ত অহনাকে চিৎকার করে ডাকতে থাকে, অহনা, এই অহনা, দাঁড়া বলছি। কিন্তু অহনা অনন্তের কোনো কথা না শুনে দৌড়াতে দৌড়াতে কলেজ থেকে বেরিয়ে এক নির্জন গলিতে ঢুকে পড়ে, যেখানে কোনো মানুষ যায় না। অনন্তের মনে অহনাকে হারানোর ভয় কাজ করতে থাকে। অনন্তকে মনে মনে বলতে লাগলো, এটা আমি কি করলাম? আমি মনে হয় অহনার সাথে আজ একটু বেশি করে ফেলেছি। না না, আমার অহনার কিছু হতে আমি দিব না, কিছু হতে দিব না।
একসময় অহনার পেছনে দৌড়াতে দৌড়াতে অনন্ত অহনার কাছে এসে অহনার হাতটা খপ করে ধরে ফেলে। অহনা অনন্তের কাছ থেকে নিজের হাতটা ছোটাতে চায়, কিন্তু পারল না। অহনা চিৎকার করে অনন্তকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমার হাতটা ছেড়ে দিন স্যার। না না, আপনি স্যার না, আপনি স্যারের নামে একটা দানব। আপনি আমার জীবন নরক বানিয়ে দিয়েছেন। আপনি খুব পচা, খুব বাজে, খুব। অহনাকে কিছু বলতে না দিয়ে অনন্ত অহনার কোমর জড়িয়ে অহনাকে নিজের কাছে এনে অহনার ঠোঁট জোড়া নিজের দখল করে নিল। অনন্তের এই কাজে অহনা পুরো স্তব্ধ হয়ে গেল, কিন্তু আজ অহনার অনন্তের স্পর্শে কালকের মতো কোনো ব্যথা অহনা পাচ্ছে না। আজ অনন্তের স্পর্শে অহনা অন্য কিছু উপলব্ধি করতে পারছে। অনেকক্ষণ পর অনন্ত অহনার ঠোঁট জোড়া ছাড়ল। মুহূর্তের মাঝেই অহনা অনন্তকে জোরে ধাক্কা দিল, যার ফলে অনন্ত কিছুটা হলেও পেছনে সরে যায়। অহনা রাগী গলায় অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনার সাহস হয় কি করে আমাকে স্পর্শ করার? আপনি কি চান আমি মরে যাই? আপনি শেষে কিনা ক্লাসের সবার সামনে আমার চরিত্র নিয়ে কথা বললেন, আবার আমার পরীক্ষার খাতায় ফেল করিয়ে দিলেন। কেন স্যার, আমি কি ক্ষতি করেছিলাম আপনার বলুন? আমি তোকে যা বললাম তুই তাই বিশ্বাস করে ফেললি অহনা। মানে কি? আপনি কি বলতে চাইছেন? তুই যথেষ্ট ভালো নম্বর পেয়েছিস অহনা। আমি শুধু তোকে কষ্ট দিতে একটু মিথ্যে কথা বলেছিলাম। আমাকে তুই ক্ষমা করে দিস অহনা। আমি তোর সাথে আজ একটু বেশি অন্যায় করে ফেলেছি। কেন তুই আমার ভালোবাসা মেনে নিতে চাস না অহনা? কেন? অনন্ত মাটিতে বসে কাঁদতে থাকে। অহনার কেন জানি না অনন্তকে কাঁদতে দেখে সহ্য হলো না। ছেলেরা নাকি সহজে কাঁদে না, কিন্তু যখন তার ভালোবাসার মানুষ তার থেকে দূরে সরে যায় তখনই ছেলেরা কাঁদে। যেমনটা আজ অনন্ত অহনার ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছে। আপনি এত মেয়ে থাকতে আমাকেই কেন এত ভালোবাসলেন স্যার? আপনার ভালোবাসার আগুনে আজ আমি জ্বলে পুড়ে যাচ্ছি, তা কি আপনি বুঝতে পারছেন না? আপনার ভালোবাসা যে আমার কাছে ভীষণভাবে ভয়ঙ্কর লাগছে। অনন্ত এবার অহনার দিকে অশ্রু মাখা চোখগুলো দিয়ে তাকিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, আমি যে তোকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি অহনা, তাই নিজের অজান্তেই তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি সত্যি নিজের ভালোবাসাটা ঠিক করে প্রকাশ করতে পারিনি। আমার জন্য আপনি এই শিক্ষক পেশা ছেড়ে দিতে পারবেন স্যার? অনন্ত অহনার কথা শুনে হাসতে হাসতে অহনাকে বলল, হ্যাঁ অহনা, তোর জন্য আমি সবকিছু ছেড়ে দিতে রাজি আছি, এমনকি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। তাহলে আমি আপনাকে ভালোবাসবো স্যার। অনন্ত খুশি হয়ে অহনাকে বলল, সত্যি অহনা, তুই আমাকে ভালোবাসবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি আপনাকে ভালোবাসবো। অনন্ত খুশি হয়ে মাটিতে বসা থেকে উঠে অহনাকে দৌড়ে এসে খুব শক্ত করে জড়িয়ে ধরল। অনন্ত কাঁদতে কাঁদতে অহনাকে বলল, আমি জানতাম অহনা তুই আমাকে ভালোবাসবি। আমার ভালোবাসা কখনো বিফলে যেতে পারে না, কখনো না। অনন্ত অহনাকে তার বাসায় পৌঁছে দিল এবং ঠিক সেদিনই অনন্ত কলেজে গিয়ে তার শিক্ষক পেশাটা ছেড়ে দিল। প্রিন্সিপাল অনন্তকে অনেক জোর করেছিল চাকরিটা না ছাড়তে, কিন্তু অনন্ত শোনেনি। প্রিন্সিপাল ছিল অনন্তের বাবার ভালো বন্ধু। সব স্যারদেরও অনন্তকে চাকরিটা ছাড়তে নিষেধ করে, কিন্তু অনন্ত কারো কথা শুনল না। অনন্তের চাকরি ছাড়ার সংবাদ শুনে অধিকাংশ মেয়েই কেঁদে দিল, কারণ তারা অনন্তকে ভীষণ ভালোবাসতো। অনন্তের বাবার কাছে প্রিন্সিপাল খবরটা দিল যে অনন্ত চাকরিটা ছেড়ে দিয়েছে। অনন্তের বাবা খুশি, কারণ এখন সে ছেলেকে ব্যবসার সব কিছু বুঝিয়ে নিজে আরাম করবে। আজ অনন্তকে বেশ মুক্ত লাগছে। বাসায় গিয়ে অনন্ত বেডরুমের সোফায় বসে পড়ে। আজ অনন্তের মনটা খুব হালকা লাগছে। হঠাৎই অনন্ত পাগলের মতো হাসতে লাগলো। হাসতে হাসতে অনন্ত নিজেই নিজেকে বলতে লাগলো, আমি জানি অহনা তুই আমাকে এখনো মন থেকে মেনে নিতে পারিসনি। আমার ভালোবাসার পরীক্ষা চাইছিস তুই। দেখ অহনা, আজ আমি আমার শখের পেশাটাও তোর জন্য খুব অনায়াসে ছেড়ে দিলাম, কারণ বড্ড ভালোবাসি যে তোকে। কি করবো আমি বল? আমি যে নিজের ভালোবাসাটা ঠিক করে প্রকাশ করতে পারি না, তাই নিজের অজান্তেই তোকে ভয়ঙ্কর শাস্তি দিই, নিজেকেই এর থেকেও ভয়ঙ্কর শাস্তি দিতাম। যদি কোনো একদিন আসে যে তুই আমার জীবনটা চাস, আমি তোকে আমার জীবনটাও দিয়ে দিতে পারবো, কিন্তু তোকে আমি আমার কাছ থেকে কখনো দূরে যেতে দিব না। তুই চাইলেও আমার কাছ থেকে মুক্তি পাবি না অহনা। একমাত্র আমার মৃত্যু হলে তুই আমার কাছ থেকে মুক্তি পাবি, তার আগে না। তারপর অনন্ত কাঁদতে লাগলো। অনন্তের মা দরজার আড়াল থেকে সব শুনে ফেললো। অনন্তের মা ভেতর এসে অনন্তের মাথায় হাত রাখলো।
অনন্তের মা অনন্তকে দেখে চমকে উঠল। তারপর তাড়াতাড়ি অনন্ত নিজের চোখের পানি মুছে নিল। অনন্তের কান্না দেখে অনন্তের মায়ের চোখেও পানি। অনন্তের মা অনন্তকে উদ্দেশ্য করে বলল, বাবা তুই কাঁদছিস কেন? একটু আগে খবর পেলাম তুই নাকি তোর চাকরিটা ছেড়ে দিয়েছিস, কেন করলি এটা তুই? অনন্ত একটা হাসি দিয়ে অনন্তর মাকে উদ্দেশ্য করে বলল, মা তুমিও না কি যে বলো, আমি এবার থেকে বাবার বিজনেসটা দেখাশোনা করব। বাবার এতগুলো বিজনেসের চাপ বাবা কি একা সামলাতে পারে, তাই তো নিজে থেকে এই চাকরিটা ছেড়ে দিলাম। এবার থেকে বাবার ব্যবসার কাজে আমি খুব মন দিব। কিন্তু আমার তো এটা মনে হচ্ছে না বাবা, তুই তো তোর বাবার টাকা চলতে চাসনি, তুই তো নিজের পায়ে দাঁড়াবি বলে তোর পছন্দের পেশায় নিজেকে নিয়োজিত করলি, তাহলে হঠাৎই তোর বাবার বিজনেসের কাছে আমার ব্যাপারটা কেমন সন্দেহ লাগছে। তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? বল না বাবা, কি হয়েছে, মাকে বলবে না? মা আমাকে একটু একা থাকতে দাও, আজ আমি ভীষণ ক্লান্ত। অনন্তের মা অনন্তকে আর কিছু না বলে চলে গেল। অনন্ত আবারও হাসতে লাগলো, পাগলের মতো হাসতে লাগলো। অনন্ত মনে মনে বলতে লাগলো, কেন আমার সাথে তুই ছলনা করছিস অহনা? আমি এতটা বোকা নই যে তোর ছলনা ধরতে পারবো না। তুই আমার কাছ থেকে মুক্তি পেতে আমাকে কলেজ থেকে বিদায় করাতে চাইলি, কিন্তু তুই জানিস না এই অনন্ত তোর জন্য সব করতে পারে, আর এটা তো সামান্য একটা চাকরি। আমার মনে তো আমি সেদিনই তোকে জায়গা দিয়েছি যেদিন আমি তোকে প্রথম দেখেছি। ভালোবাসাটা না বড়ই অদ্ভুত, একবার মনে আসলে সেটা সহজে মন থেকে যায় না। অনন্ত একটা গিটার নিয়ে মনের ভেতর থেকে গান গাইতে থাকে। আমার মনের মাঝে এসেছিস তুই, কিভাবে নিজের থেকে দূরে রাখবো তোকে, হৃদয়ের ভেতর গহীন মাঝে রেখেছি যে আমি তোকে যতন করে। ভীষণ ভালোবাসি তোকে, ভালোবাসি তোকে। আমার কাছে যে তুই অন্যরকম, আমার মনের খাঁচায় রাখবো তোকে, নিজের কাছ থেকে কখনো তোকে দূরে যেতে দিব না। অনন্ত অহনার একটা ছবি বুকে নিয়ে নিজের অজান্তেই চোখের জল ফেলে ঘুমিয়ে পড়ল। ওই দিন অহনা বাসায় এসে নিজের রুমের দরজা বন্ধ করে মনের আনন্দে নাচানাচি করছে। অহনার কাছে খবর আসে অনন্ত চাকরি ছেড়ে দিয়েছে। অহনা হাসতে হাসতে চিৎকার করে বলতে থাকলো, আমি পেরেছি ওই শয়তান দানবটার হাত থেকে মুক্ত হতে। এখন কলেজে কেউ আমাকে অপমান করবে না, কেউ আমাকে আর জ্বালাতন করবে না। ওই শয়তান দানবটা কত বোকা! কি করে দানবটা বিশ্বাস করলো যে এত অপমানের পর আমি তাকে ভালোবাসবো? এই জীবন থাকতেও কোনো দিনও আমি ওই দানবটাকে ভালোবাসবো না, কোনো দিনও না। আজ অহনা ভীষণ খুশি, কারণ আজ থেকে অহনা কলেজে কোনো দিনও তার দানব স্যারের মুখ দেখবে না। তাই অহনা আজ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি হাসি খুশি। কলেজে গিয়ে সব ক্লাসই অহনা মনোযোগ দিয়ে করলো, কিন্তু আজ চতুর্থ ক্লাসে অনন্তের জায়গায় অন্য স্যারকে দেখে অহনা হঠাৎই চমকে উঠল। তারপর অহনার মনে পড়ল অহনা নিজে অনন্তকে কলেজ ছাড়া করেছে। অহনা মনে মনে বলল, আজ থেকে আমাকে ক্লাসে কেউ আর অপমান করবে না। যে অপমান করতো তাকে তো আমি বিদায় করে দিয়েছি, কিন্তু তবুও কেন মনে হয় কি যেন নেই। কি নেই? সবাই তো আছে, তাহলে ক্লাসটা এতটা ফাঁকা ফাঁকা লাগছে কেন? আমি এসব কি ভাবছি, পড়ায় মনোযোগী হই। অহনা সব ক্লাস করার পর কলেজ থেকে যখন বের হবে তখন হঠাৎই অহনা অনন্তকে গেটের সামনে দেখে চমকে যায়। অনন্ত গেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে একটা বিশাল বড় প্রাইভেট কার দেখা যাচ্ছে, যা অহনা এর আগে কখনো দেখেনি। অহনার আর বুঝতে বাকি রইল না যে এটা অনন্তের গাড়ি, আর অনেক মেয়েরা অনন্তের সাথে কথা বলতে চাইছে, কিন্তু অনন্ত কারোর সাথেই কোনো কথা বলছে না। তাই মেয়েরা মন খারাপ করে চলে যাচ্ছে। অনন্তকে দেখে অহনার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু আজ অনন্তকে অন্যান্য দিনের তুলনায় দেখতে খুব সুন্দর লাগছে। অহনা অনন্তের দিকে একটু তাকিয়ে মুখ ঘুরিয়ে অনন্তের সামনে দিয়ে চলে যেতে নিল। অনন্ত অহনার হাত পেছন থেকে শক্ত করে চেপে ধরে। অহনা ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখে অনন্ত তার হাতটা ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অহনা কাঁপা কাঁপা কণ্ঠে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আমার হাত ধরেছেন কেন স্যার? আমার হাতটা ছেড়ে দিন। ছাড়ার জন্য তো আমি তোর হাত ধরে নি অহনা, তুই বলেছিলি আমি চাকরিটা ছেড়ে দিলে তুই আমাকে ভালোবাসবি,
আর এখন তুই আমায় দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস কেন? তুই না আমাকে ভালোবাসিস অহনা? ভালোবাসবো বলেছিলাম, কিন্তু ভালোবাসি সেটা তো আমি আপনাকে বলিনি স্যার। আমি আমার মত পাল্টে ফেলেছি, আমি আপনাকে ভালোবাসবো না। আর হ্যাঁ, আপনি আপনার চাকরি নিজের ইচ্ছায় ছেড়েছেন, আমি কিন্তু আপনাকে জোর করিনি। অহনার কথা শুনে অনন্ত একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি জানতাম তুই এটাই বলবি, আমাকে তুই ভালোবাসিস না। কিন্তু অহনা, তুই যদি ভেবে থাকিস কলেজ থেকে আমাকে বিদায় করে দিলে তুই আমার থেকে মুক্তি পাবি, তাহলে তুই বড্ড ভুল ভেবে ফেলেছিস। আমি চাইলেই কলেজে আবার ফিরে আসতে পারি, কিন্তু আমি সেটা করব না। তুই তোর ওয়াদা না রাখলে পারলেও আমি আমার ওয়াদা ঠিকই রাখবো। আর আজ তুই ভালো করে শুনে রাখ, আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তোকে ছাড়বো না। তুই আমার কাছ থেকে যতই পালাবার চেষ্টা করিস না কেন, কোনো লাভ নেই। তোকে আমি খুব ভালোবেসে ফেলেছি অহনা। তারপর অনন্ত অহনাকে এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, তাই আমি তোকে ভুলেও ছাড়ছি না। যতই তুই আকাশে উড়োউড়ি কর না কেন, লাটাই তো আমার হাতেই। যখন এক টান দিব তখন এভাবেই তুই আমার কাছে হুমড়ি খেয়ে পড়বি। অনন্তের কথা শুনে অহনা ভীষণ রেগে যায়। অহনা অনন্তের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনি কি বাংলা কথা বোঝেন না? আমি যে আপনাকে ভালোবাসি না তা কি আপনার কানে যায় না? আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আপনার তো অপমানগুলো আমার সারা জীবন মনে থাকবে। আর হ্যাঁ, আমি তো সুন্দর মেয়ে না, আর আমি গরিব ঘরের অতি সাধারণ একটা মেয়ে। তাহলে আমাকে আপনি এত ভালোবাসেন, তা আমি কি করে বিশ্বাস করব? আমাকে ওটা বিশ্বাস করতে হবে আপনি সামান্য একটা চাকরি ছেড়েছেন যা শুধু আপনার কাছে শখের বস্তু ছিল। আপনার কাছে তো টাকা পয়সার অভাব নেই, তাই আপনার এতে বিন্দু মাত্র ক্ষতি হবে না। আপনার মতো একজন বড়লোক সুদর্শন পুরুষ আমার থেকে 1000 গুণ বেশি সুন্দরী মেয়েকে নিজের জীবন সাথী হিসাবে পাবেন। তাই আমার পেছনে পড়ে না থেকে দয়া করে আমাকে মুক্তি দিন। আপনার টাইম পাস করার খেলনা আমি হতে চাই না। এই কথাগুলো বলে অহনা চলে যেতে নিল। অনন্ত আবারও অহনার হাত ধরে টান দিয়ে অহনার কোমর পেঁচিয়ে ধরে। নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে অনন্ত অহনাকে বলল, ভালোবাসতে কোনো কারণ লাগে না। তোর কাছে তুই নিজেকে অসুন্দর ভাবতে পারিস, কিন্তু আমার কাছে তুই পৃথিবীর সেরা সুন্দরী। তুই নিজেকে গরিব বলে তুচ্ছ মনে করতে পারিস, কিন্তু আমার কাছে তুই আমার মনের রানী, যে কখনো গরিব হতে পারে না। যেদিন তোকে আমি কলেজে প্রথম দেখেছিলাম সেদিনই তোর প্রতি আমার অনুভূতি জন্মে, কিন্তু আমার অনুভূতিটা এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে আমি তোকে নিজের অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম। কিন্তু তুই বিশ্বাস করো না, আমি আর কোনোদিনও তোকে কখনো কষ্ট দিব না। আমাকে কি একটাবার সুযোগ দেওয়া যায় না? কথাগুলো বলতে গিয়ে অনন্তের 2 চোখ জলে ভিজে গেছে। তাই অহনা অনন্তের জন্য একটু খারাপ লাগলেও মুহূর্তেই অহনার আবার সেই খালি পায়ে কান ধরে 20 বার কলের চক্কর দেওয়ার কথা মনে পড়ে যায়, যা অনন্ত অহনাকে ভয়ানকভাবে দিয়েছিল। অহনার মনে পড়ে যায় স্টিলের স্কেল দিয়ে হাতে সেই ভয়ঙ্কর আঘাতের কথা। অহনার মনে পড়ে যায় কান ধরে ক্লাসের বাইরে 50 বার উঠবস করার কথা, যা অনন্ত অহনাকে ভয়ানকভাবে শাস্তি দিয়েছিল এবং তা দেখে ক্লাসের সবাই হাসাহাসি করেছিল। এসব মনে পড়তেই অহনা অনন্তকে খুব জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়, যার ফলে অনন্ত কিছুটা হলেও পিছিয়ে যায়। অহনা খুব রাগী গলায় কাঁদতে কাঁদতে অনন্তকে বলল, এসব মিষ্টি কথা অন্য কাউকে বলবেন, কিন্তু আমাকে না। আমি আপনার এসব মিষ্টি কথায় কোনোদিনও ভুলবো না। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। এই কথাগুলো বলেই অহনা দৌড়ে সেখান থেকে চলে যায়। অহনার কথা শুনে অনন্তের চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়তে লাগলো। অনন্ত মাটিতে বসে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। অনন্ত মনে মনে বলতে লাগলো, আমারই তো দোষ, আমি আমার অহনাকে এত কষ্ট দিয়েছি। অহনা কি করেই বা আমাকে ক্ষমা করবে? আমি যে আমার অহনার মনে খুব আঘাত দিয়ে ফেলেছি। অনন্ত আর অহনার কাণ্ড এতক্ষণ রাস্তার মানুষ ও কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা দেখছিল, কিন্তু এতে কারো কোনো হুঁশ ছিল না। অনন্তকে সবাই চেনে ও ভয় পায়, তাই এতক্ষণ অহনার হাত ধরাও অহনার সাথে মিশে কথা বলাতে কেউ কিছু বলেনি। এদিকে অহনা রাস্তায় হাঁটছে আর চোখের জল ফেলছে। অহনা চোখের জল মুছছে, আবার মুহূর্তে চোখের জল চলে আসছে। অহনা মনে মনে বলতে লাগলো, উফ, আমি এত কাঁদছি কেন? এত কিসের কষ্ট আমার? আমি কার জন্যই বা কাঁদছি? আমি কাঁদবো না, আমি কিছুতেই কাঁদবো না। কিন্তু বেহায়া মনটা কেন যে মানতে চাইছে না, কিছুতেই বুঝতে পারছি না।
চোখের জলগুলোও আজ উড়ে এসে আমার চোখে ধরা দিচ্ছে।